আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা ইংরেজি গ্রামারের রাইট ফর্মস অফ ভার্বস নিয়ে কথা বলবো। এটা সাধারণত পরীক্ষায় অনেক এসে থাকে, তবে আজকে ভয় পাওয়ার কিছুই নেই। ইনশাল্লাহ আমরা খুব সুন্দর সহজ পদ্ধতিতে এটা শেখার চেষ্টা করব ইনশাল্লাহ। এইখানে আমি ব্যবহার করছি সিগন্যাল ওয়ার্ড মেথড। এই মেথডটা একটু ট্রাই করে দেখতে পারো, অবশ্যই এটা ভালো। আসলে আমরা রাইট ফর্মস অফ ভার্ব সম্পর্কে বুঝতে পারি না, তবে আজকে এই ক্লাসের মাধ্যমে আমরা শেখার চেষ্টা করব ইনশাল্লাহ। আ সিম্পল ইন্ডাকটিভ গ্রামার গাইড ফর এসএসসি স্টুডেন্টস। আসলে এটা শুধুমাত্র এসএসসি স্টুডেন্টসের জন্য না, তোমরা যারা 6, 7, 8 এবং 9-এ আসো সবাই এটা পড়তে পারবা এবং শিখতে পারবা। সুতরাং আমি এটাকে খুব সুন্দরভাবে সাজানোর চেষ্টা করছি। ফার্স্ট অফ অল এখানে আছে হচ্ছে মডাল ভার্ব রোল। এইটাকে আমরা দেখার চেষ্টা করব। মডাল ভার্বগুলো আসলে কোনগুলো? আমরা শিখেছি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড। এই যে এখানে দেখো খুব সুন্দরভাবে দেওয়া আছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড। এই ভার্বগুলা যদি কখনো আসে, তারপরে সাধারণত ভার্ব ওয়ান হয়ে থাকে। আসলেও ভার্ব ওয়ান কোনগুলো এগুলো একটা আমরা দেখার চেষ্টা করি একটু। ভার্ব ওয়ান এবং ভার্ব টু, যেমন হচ্ছে গো, ওয়েন্ট, গান। ওকে, সাধারণত আমরা এইখানে গোকে ভার্ব ওয়ান বলতে পারি, ওয়েন্টকে ভার্ব টু বলতে পারি এবং গানকে ভার্ব থ্রি বলতে পারি। ঠিক আছে, যেমন হচ্ছে গো হলো ভার্ব ওয়ান। ওকে, ভি আর ভার্ব ওয়ান। অ্যাট দ্য সেম টাইম ওয়েন্টকে বলতে আমরা বলতে পারি ওয়েন্ট হচ্ছে ভার্ব টু, ভার্ব টু। অ্যাট দ্য সেম টাইম আমরা গানকে বলবো হচ্ছে ভার্ব থ্রি, ভার্ব থ্রি। আসলে এগুলো আমাদের কিছু মনে রাখার চেষ্টা করতে হবে, কোনগুলো ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি। যেমন হচ্ছে ধরো সি। ওকে, আমরা লিখতে পারি ভার্ব ওয়ান সি, সি স, সিন, সি স, সিন। যেমন ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি। ওকে, অ্যাট দ্য সেম টাইম ডু, ডিড, ডান। ওকে, এগুলো হচ্ছে ভার্ব ওয়ান, ভার্ব টু এবং ভার্ব থ্রি। সুতরাং যেমন সি স, সিন, ডু, ডিড, ডান। আমরা এখানে দেখব হচ্ছে মডাল ভার্বফুল। মডাল এর পরে অবশ্যই তোমাকে ভার্ব ওয়ান ব্যবহার করতে হবে। মডাল এর পরে অবশ্যই তোমাকে ভার্ব ওয়ান ব্যবহার করতে হবে। এরকম যদি কোনো পরীক্ষা আসে, আমরা একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি। দেখো এখানে সাবজেক্ট হচ্ছে হি ক্যান। এখানে আমি যদি তোমাকে আস্ক করি হি ক্যান স্পিক ইংলিশ, এখানে মডাল ভার্বটা কোনটা? এই মডাল ভার্বটা হচ্ছে ক্যান, কারণ আমরা উপরে দেখে আসছি যে মডাল ভার্ব হচ্ছে ক্যান, কোড, মে, মাইট, শুড, উইল, উড। এগুলো তোমাকে মুখস্থ করে ফেলতে হবে। ক্লিয়ার? তো মডাল ভার্বের পরে সাধারণত ভার্ব ওয়ান হয়। মডাল ভার্বের পরে সাধারণত ভার্ব ওয়ান হয়। যেমন দেখি আমরা এখানে কয়েকটা উদাহরণ দেখার চেষ্টা করব। ইউ শুড অবে ইউর প্যারেন্টস। এখানে শুডটা যেহেতু মডাল ভার্ব, শুডটা যেহেতু মডাল ভার্ব, তো এরপরে কী হয়েছে? ভার্ব ওয়ান ব্যবহার হয়েছে এখানে। ওকে, অবে, এখানে অবেস হয় নাই, অবিড হয় নাই, এর জন্য ব্যবহার করা হয়েছে অবে। ওকে, দে মে কাম টুমরো, দে মে কাম টুমরো। তাহলে এই যে মেটা হচ্ছে মডাল অক্সিলিয়ারি ভার্ব, এরপরে কি হয়েছে? ভার্ব ওয়ান ব্যবহার করা হয়েছে। এখানে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে ভার্ব ওয়ান কোনটি, তুমি অনায়াসে বলে দিতে পারবা এখানে কাম হচ্ছে ভার্ব ওয়ান। আমরা আরেকটা জিনিস শিখতে পারলাম যে মডাল অক্সিলিয়ারি ভার্বের পরে সাধারণত ভার্ব ওয়ান ব্যবহার হয়। এখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় এখানে কয়টা ভার্ব আছে, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় এখানে কয়টা ভার্ব আছে, তুমি স্বাভাবিকভাবে বলবা এখানে কয়টা? দুইটা ভার্ব আছে। ক্লিয়ার? এখানে দুইটা ভার্ব আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কয়টা? দুইটা ভার্ব আছে। একটা হচ্ছে মে আর একটা হচ্ছে খাম। অর্থাৎ প্রত্যেকটার মধ্যে আমরা দেখব, যেমন শুড অবে, এখানেও দুইটা ভার্ব আছে। একটা হচ্ছে শুড আর একটা হচ্ছে অবে। ওকে, শুড অবে। নেক্সট আমরা দেখতে যাচ্ছি উই মাস্ট রেসপেক্ট টিচার্স।
আমাদের অবশ্যই শিক্ষকদের সম্মান করা উচিত। এখানে অবশ্যই মানে মাস্ট অবশ্যই এটা একটা মডেল অক্সিলারি ভার্ব। এরপরে এইখানে দেখতে পাচ্ছি আমরা কি আছে, ভার্ব ওয়ান রেসপেক্ট ব্যবহার করা হয়েছে এখানে। তো ভার্ব ওয়ান অর্থাৎ মডেল অক্সিলারি পরে ভার্বের পরে সাধারণত ভার্ব ওয়ান ব্যবহার করা হয়। শর্টকাট ট্রিপটা আমরা এভাবে মনে রাখার চেষ্টা করব যে মডেল অক্সিলারি ভার্বের পরে সাধারণত কি ভার্ব ওয়ান ব্যবহার করা হয়। ওকে, আশা করি এর মাধ্যমে আমরা সাধারণত 1 নম্বর রুল অর্থাৎ মডেল ভার্ব রুল এটা শিখতে পেরেছি ইনশাল্লাহ। আমরা চলে যাচ্ছি দ্বিতীয় নাম্বার রুলসে, সেটা হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান। টু এর পরে সবসময় কী হয়, ভার্ব ওয়ান হয়, ঠিক আছে। যেমন টু প্লাস ভার্ব ওয়ান, এটা আমরা মনে রাখার চেষ্টা করব, টু প্লাস ভার্ব ওয়ান। যেমন যদি তোমাকে এরকম বলা হতো যে কি বলা হচ্ছে, আই ওয়ান্ট টু গোয়িং, GYNG, তাহলে সেন্টেন্সটা কি রাইট? নো, এটা হলো অ্যাবসোলিউটলি রং। তবে এটার রাইট অ্যান্সার কী হবে? আমরা আগেই বলেছি যে টু এর পরে সাধারণত আমরা কী ব্যবহার করব, ভার্ব ওয়ান ব্যবহার করব। যেমন আই ওয়ান্ট টু গো, ঠিক আছে, আই ওয়ান্ট টু গো হবে এখানে, আই ওয়ান্ট টু গো। ওকে, তারপরে যদি আমি বলি হি ওয়ান্টস টু গো, কী হবে, ওয়ান্টস টু গো। এখন তোমরা বলতে পারো যে স্যার এখানে কেন অ্যাকচুয়ালি ওয়ান্টস হয়েছে, কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এগুলো নিয়ে আমি পরে কথা বলবো। তো এই হি, ইট এবং শি এগুলোর সাথে ভার্বের এস বা ইএস যুক্ত হয়, এর জন্য সাধারণত এখানে ওয়ান্টস হয়েছে। তো আমরা ভার্ব নিয়ে কথা যখন শিখব তখন এগুলো দেখার চেষ্টা করব। এইখানে টু এর পরে ভার্ব ওয়ান ব্যবহার হয়েছে, আমরা আগেই শিখেছিলাম যে ভার্ব ওয়ান কোনগুলো, যেমন হচ্ছে গো, ওয়েন্ট, গান। ওকে, সো ভার্ব ওয়ান এখানে গো ব্যবহার হয়েছে। তো ঠিক সেমভাবে আমরা যদি এইখানে দেখি, এইখানে দেখো টু আছে, টু এর পরে সাধারণত এখানে কি ব্যবহার করা হয়েছে, টু এর পরে এখানে কি ব্যবহার করা হয়েছে, দেখো টু এর পরে সাধারণত এখানে ভার্ব ওয়ান ব্যবহার করা হয়েছে। স্ট্রাকচার টু প্লাস ভার্ব ওয়ান, টু প্লাস ভার্ব ওয়ান। তো সি এখানে কি, এখানে সিটা হচ্ছে কি ভার্ব ওয়ান। ওকে, হি কেম টু সি মি, যদি এখানে বলা হতো হি কেম টু সিইং মি, এটাই হয়তো হি কেম টু সিইং মি, নো, হি কেম টু সিইং মি, এটা হচ্ছে রং, ঠিক আছে। তো রাইট কোনটা হবে, হি কেম টু সিইং মি, এটা রং হবে, যে হি কেম টু সি মি, কী হবে, হি কেম টু সি মি, এটা হচ্ছে রাইট অ্যান্সার। অ্যাট দ্য সেম টাইম দে লাইক টু প্লে, দে লাইক টু প্লে, টু এর পরে ভার্ব ওয়ান ব্যবহার হয়েছে। যদি তুমি এরকমভাবে বলতা যে দে লাইক টু প্লেস, যদি এরকম দে লাইক টু প্লেস, ওকে, দে লাইক টু প্লেস ফুটবল, দে লাইক টু প্লেস ফুটবল, তাহলে এই যে এই অংশটা কি হয়ে যেত, ভুল হয়ে যেত, ঠিক আছে, এই অংশটা কি হয়ে যেত, ভুল হয়ে যেত। দে লাইক টু প্লেস, এটা প্লেস হয় না, বরং কি হয়, প্লে হয়। আমরা খেয়াল করবো প্লে। ওকে, নাম্বার 3 দেখবো আমরা, এইখানে দেখবো শি ট্রাইড টু লার্ন ইংলিশ, শি ট্রাইড টু, দেখো টু এর পরে কী ব্যবহার হয়েছে, টু এর পরে ভার্ব ওয়ান ব্যবহার করা হয়েছে। যদি তুমি এখানে বলতা যে শি অ্যাকচুয়ালি she tried to, okay, learn English, she tried to learn English, কিংবা যদি ব্যবহার করতা try to learning, NING, learning English, তাহলে এটা কেমন হতো, এটা কি রাইট? নো, এটা অ্যাবসলিউটলি রাইট নয়, এটা লার্নিংটা ভুল, কারণ ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে না, এখানে টু প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করতে হবে, টু প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করতে হবে। ওকে, আমরা এখানে দেখো উই ডিসাইডেড টু ভিজিট ঢাকা, তো এই যে এখানে টু এর পরে ভার্ব ওয়ান ব্যবহার করেছে, উই ডিসাইডেড টু ভিজিট ঢাকা। শর্টকাট টিপের মধ্যে হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করা হয়েছে। ওকে, আমরা 3 নাম্বার রুলসে যাব, প্রেপোজিশন প্লাস আইএনজি রুল, প্রেপোজিশন প্লাস আইএনজি রুল। ওকে, এখন আসলেও প্রেপোজিশন কোনগুলো সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। প্রেপোজিশনগুলো হচ্ছে যেমন অফ, ইন, অ্যাট, ফর, উইদাউট, আফটার, বিফোর, এগুলো হচ্ছে বাক্যের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে, একটা অন্বয় তৈরি করে, অফ প্রেপোজিশন।
ইন প্রেপোজিশন অ্যাট। যেমন হচ্ছে আমি যদি একটা উদাহরণ দিই তোমাদেরকে, যেমন আই অ্যাম অ্যাকচুয়ালি কিপিং মাই বুক অন দ্য টেবল। ওকে, আই এম কিপিং মাই বুক অন দ্য টেবল। এই যে দেখো এখানে অন ব্যবহার করা হয়েছে, এইটা আসলে কি? এইটা হলো একটা প্রেপোজিশন, ঠিক আছে? এইটা হচ্ছে একটা প্রেপোজিশন, সেটার কথা বলা হচ্ছে। যেমন আই এম কিপিং মাই বুক অন দ্য টেবল, এইটাই হচ্ছে প্রেপোজিশন। অফ, ইন, অ্যাট, ফর, উইদাউট, আফটার, বিফোর। ওকে, সো আজকে আমরা এখানে দেখার চেষ্টা করব হচ্ছে যে এই প্রেপোজিশনের পরে সাধারণত ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। সো এই প্রিপোজিশনের পরে সাধারণত অ্যাকচুয়ালি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, যদিও এখানে আমাদের প্রিপোজিশনের পরে একটা অ্যাকচুয়ালি নাউন ফ্রেজ বলতে পারি, যেহেতু দুইটা শব্দ এখানে দেওয়া আছে, টেবল এবং দি ব্যবহার করা হয়েছে। আচ্ছা, আমরা এখানে দেখব যে প্রিপোজিশনের পরে কিভাবে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। ওকে, সো এইখানে আমরা একটা ফোকাস করব এই টোটাল সেন্টেন্সটা। এখানে তোমরা প্রথমত বলো তো কোথায় প্রিপোজিশন আছে? অবভিয়াসলি এইখানে অফটা হচ্ছে প্রেপোজিশন, কারণ আমরা এখানে শিখে ফেলছি অলরেডি কোনটা প্রেপোজিশন। ওকে, যেহেতু এইখানে অফ হচ্ছে প্রেপোজিশন, এরপরে যদি ভার্ব আসে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এখানে বলছি প্রেপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি যুক্ত। আচ্ছা, ভার্ব কোনটা? এখানে মূলত ভার্ব ওয়ান ছিল হচ্ছে আমাদের, কোনটা ছিল আমাদের? ভার্ব ওয়ান ছিল হচ্ছে প্লে। প্লেটা এর সাথে কি যুক্ত করা হয়েছে? আইএনজি। এর সাথে যুক্ত করা হয়েছে হলো আইএনজি। ক্লিয়ার? হ্যাঁ, এই সাথে যুক্ত করা হয়েছে হলো আইএনজি। হি ইজ ফন্ড অফ প্লেয়িং, হি ইজ ফন্ড অফ প্লেয়িং। অর্থাৎ যদি প্রিপোজিশন থাকে তারপরে ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয়। আচ্ছা, আমি যদি এরকমভাবে বলতাম সেন্টেন্সটা যে হি ইজ ফন্ড অফ, হ্যাঁ, প্লে, হি ইজ ফন্ড অফ প্লে, ঠিক আছে? তাহলে সেন্টেন্সটা হয়তো? নো, অ্যাবসোলিউটলি এইটা রাইট সেন্টেন্স না, ঠিক আছে? কারণ এটা একটা রং। প্লে হবে না, এখানে কী হবে? প্লেয়িং হবে। ইনস্টেড অফ প্লে উই ক্যান সে প্লেয়িং, উই ক্যান সে, কী বলতে পারি আমরা? এটাকে বলতে পারি প্লেয়িং। তাহলে এই সেন্টেন্সটা রাইট হবে। ওকে, আমরা নেক্সট দেবো হচ্ছে দ্য লেফট উইদাউট ইটিং। আচ্ছা, এইখানকার কোনটা প্রিপোজিশন? এইখানের প্রিপোজিশনটা হচ্ছে উইদাউট। আমরা এখানে দেখেছি উইদআউট। এগুলো কিছু মুখস্থ রাখতে হবে কোনগুলো প্রিপোজিশন। এগুলো যদি তোমরা না জানো তাহলে সাধারণত বুঝতে পারবে না যে প্রিপোজিশনের পরে যে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, সেটা তুমি কিন্তু বুঝতে পারবে না। দে লেফট উইদাউট ইটিং, এখানে দেখো মূল ভার্ব ছিল ইট, মূল ভার্ব ছিল ইট, এরপরে কি যুক্ত করা হয়েছে? আইএনজি যুক্ত করা হয়েছে, ঠিক আছে? এরপরে কি যুক্ত করেছে? আইএনজি যুক্ত করা হয়েছে। সুতরাং দে লেফট উইদাউট ইটিং, দে লেফট উইদাউট ইটিং। আমি এখানে মার্কিং করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। দে লেফট উইদাউট ইটিং, তাহলে এইটা কি মূলত? এইটা হচ্ছে একটা প্রেপোজিশন। এটা কিন্তু আমাদের বুঝতে হবে যে এটা একটা প্রেপোজিশন। ক্লিয়ার? তাহলে দে লেফট উইদাউট ইটিং, হ্যাঁ, এইখানে আমরা একটু প্রেপোজিশনগুলো একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি। আম ইন্টারেস্টেড, এখানে আমরা আসলে ইন্টারেস্টেড এই উচ্চারণটা করে থাকি। আমি তোমাদেরকে প্রনাউন্সিয়েশনটা একটু দেখানোর চেষ্টা করব। আই অ্যাম ইন্টারেস্টেড বলে থাকি, বাট এটার রাইট প্রনাউন্সিয়েশনটা হবে আম ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড। ওকে, তো এখানে আমাদের প্রেপোজিশনটা হচ্ছে ইন। এখানে আমরা কি ব্যবহার করছি? প্রেপোজিশন ইন ব্যবহার করছি। এটার পরে একটা দেখো ভার্ব ছিল লার্ন। মূলত এখানে ভার্ব ওয়ান ছিল কি? লার্ন। আগেই বলেছি আমরা ভার্ব তিনটা ভার্ব থেকে, ভার্ব ওয়ান, ভার্ব টু অ্যান্ড ভার্ব থ্রি। লার্ন, লার্নড, লার্নড। কিন্তু ভার্ব ওয়ানের সাথে
সবসময় কী হয়, আইনযুক্ত হয়। লার্নিং হয়ে গেছে, ভার্বটা হলো লার্ন, LEARN, লার্ন, এর সাথে আইএনজি যুক্ত করবো আমরা, লার্নিং ইংলিশ। আই অ্যাম ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ। ক্লিয়ার? তো আমরা এরকম যদি কোথাও দেখি রাইট ফর্মস অফ ভার্বের প্রেপোজিশন পরে শুধুমাত্র লার্ন শব্দটা আছে, তাহলে আমরা কোনটা ব্যবহার করব? অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। শি ওয়েন্ট আউট আফটার ফিনিশিং দ্য ওয়ার্ক। দেখো এখানে কী ব্যবহার করছে? আফটার একটা প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে। থিঙ্ক বিফোর স্পিকিং। দেখো এখানে বিফোরটা হচ্ছে একটা প্রেপোজিশন, পরে কী ব্যবহার করেছে? স্পিকিং, অর্থাৎ স্পিক একটা ভার্ব ছিল, সে ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে। তো শর্টকাটটা আমাদের মেথডটা আমরা জানার চেষ্টা করব, প্রেপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে আমরা দুইটা জিনিস এখানে অলরেডি শিখে ফেলেছি। প্রথমটা হলো মডাল ভার্বের পরে ভার্ব ওয়ান হয়, অ্যাট দ্য সেম টাইম আমরা দেখতে পাচ্ছি যে প্রেপোজিশনের পরেও ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। উইদাউট একটা প্রেপোজিশনের সাথে কী হয়েছে? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। ওকে, সিন্স এবং ফর, এটা সাধারণত অনেক আসে বিভিন্ন পরীক্ষার মধ্যে আমরা দেখতে পাই, হ্যাঁ, অনেক এটা চলে আসে। তো আমরা এটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। স্ট্রাকচার হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব থ্রি, অর্থাৎ যে বাক্যের মধ্যেই ম্যাক্সিমাম বাক্যের মধ্যে আমরা যদি সিন্স এবং ফর দেখি, তাহলে তোমাকে বুঝতে হবে সে বাক্যে হ্যাভ হ্যাজ কিংবা ভার্ব থ্রি রয়েছে। এটা সব ক্ষেত্রে না অবশ্যই, আমরা কিছু উদাহরণ দেখার চেষ্টা করব। এক্সাম্পলস এখানে দেখি, দেখো এখানে কি আছে? ফর একটা প্রেপোজিশন, এর আগে আমরা ওই স্ট্রাকচার অনুযায়ী হ্যাভ থাকবে এবং ভার্ব থ্রি ব্যবহার করা হবে, ঠিক আছে? অর্থাৎ হ্যাভ হ্যাজ এবং ভার্ব থ্রি ব্যবহার করতে। ভার্ব থ্রি কোনগুলো? যেমন হচ্ছে তোমরা অলরেডি জানো, আমি যদি এখানে বলি এরকম, আমরা একটু দেখার চেষ্টা করতেছি। যেমন হচ্ছে তোমার লিভ মূলত ভার্ব ওয়ান ছিল, ঠিক আছে? এর হচ্ছে ভার্ব টু হচ্ছে LIVED, লিফট। এর ভার্ব থ্রিটাও হচ্ছে তোমার লিফট, LIVED। অনেক ভার্ব আছে যেগুলো ভার্ব টু এবং ভার্ব থ্রি সিমিলার, ভার্ব টু এবং ভার্ব থ্রি হচ্ছে সিমিলার। সেই ক্ষেত্রে আমরা দেখব যেহেতু ফর আছে, ফর থাকলে উক্ত বাক্যের মধ্যে হ্যাভ কিংবা হ্যাজ এবং ভার্ব থ্রি থাকবে। স্ট্রাকচার অনুযায়ী আমরা দেখলাম হ্যাভ কিংবা হ্যাজ এবং ভার্ব থ্রি আমাদের থাকবে, ঠিক আছে? তো আমরা এখানে দেখলাম যে আই হ্যাভ লিভড হিয়ার ফর 5 years, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, আমরা এখানে দেখলাম লিভ হচ্ছে ভার্ব ওয়ান, লিভ টু হচ্ছে ভার্ব টু এবং লিভড হচ্ছে ভার্ব থ্রি। ওকে, আমরা যেহেতু শিখেছি যদি সিন্স কিংবা ফর থাকে, উক্ত বাক্যটি সাধারণত স্ট্রাকচারালি সাবজেক্ট প্লাস হ্যাজ কিংবা হ্যাভ এবং ভার্ব থ্রি থাকবে। তাহলে তুমি বলো তো এখানে ওয়ার্কটা কি? অবভিয়াসলি এটা একটা ভার্ব থ্রি, এখানে ভার্ব থ্রি হিসেবে ব্যবহার করা হয়েছে। তো অ্যাট দ্য সেম টাইম দে হ্যাভ নন হিম ফর আ লং টাইম, দে হ্যাভ নন হিম, তাহলে এইখানে দেখো তো ননটা হচ্ছে ভার্ব থ্রি, কারণ ননের ভার্ব ওয়ান হচ্ছে নো, ভার্ব টু হচ্ছে নিউ এবং ভার্ব থ্রি হচ্ছে নন। ওকে, সুতরাং আমাদের রাইট ফর্মস অফ ভার্ব শেখার ক্ষেত্রে সাধারণত ভার্বের তিনটা ফর্মও জানা জরুরি, অত্যন্ত জরুরি। ওকে, আমরা এখানে নেক্সট উদাহরণ দেখব, হি হ্যাজ স্টাডিড হিয়ার সিন্স জানুয়ারি। ওকে, আমরা আসলে জানুয়ারি বলি, জানুয়ারি, হ্যাঁ, অনেকটা জানুয়ারের মতো শোনা যায়, আসলে এটা রাইট প্রনাউন্সিয়েশনটা হচ্ছে জানুয়ারি। যেহেতু আমাদের ইংরেজিতে আমাদের দিস ইজ নট আওয়ার মাদার টাং, এইটা সাধারণত ফরেন ল্যাঙ্গুয়েজ এবং তারা যেভাবে প্রনাউন্সিয়েশন উচ্চারণ করে থাকে সেভাবে করাটা আমাদের মনে হয় ভালো। হ্যাঁ, হি হ্যাজ স্টাডিড হিয়ার সিন্স জানুয়ারি। ওকে, হি হ্যাজ স্টাডিড হিয়ার সিন্স জানুয়ারি। তাহলে তোমাদের যদি আস্ক করি যে এইখানে সাধারণত প্রেপোজিশন কোনটি? অবভিয়াসলি দিস ইজ প্রেপোজিশন। কেন? প্রেপোজিশনের পর আরেকটা জিনিস মনে রাখবা যে প্রেপোজিশনের পরে কি হয়, প্রেপোজিশনের পরে সাধারণত প্রেপোজিশন প্লাস কি হয়? প্রেপোজিশন প্লাস নাউন হয়। হ্যাঁ, নাউন হয়, এটা আমরা মনে রাখার চেষ্টা করব। প্রেপোজিশন প্লাস নাউন, প্রেপোজিশন প্লাস নাউন, ক্লিয়ার? হ্যাঁ, প্রেপোজিশন প্লাস নাউন। এই যে দেখো একটা প্রেপোজিশন তারপর কি হয়েছে? নাউন হয়েছে। যাই হোক এটা আমাদের মূল না, আমরা দেখব এইখানে যে সিন্স এবং ফর যুক্ত বাক্যে সাধারণত
হ্যাজ এবং ভার্ব থ্রি হয়ে থাকে, কিংবা হ্যাভ কিংবা ভার্ব থ্রি হয়ে থাকে। ওকে, অনেক ক্ষেত্রে আর কি। সো শর্টকাট টিপ হচ্ছে হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভার্ব থ্রি। আমরা আগেই বলেছিলাম এটা হচ্ছে একটা ইন্ডাকটিভ মেথড। এই মেথডে আমরা সহজেই যে কোনো সেন্টেন্স রোলস সম্পর্কে ধারণা নিতে পারি। আসলেও বিভিন্ন গ্রামারে অনেক বড় রোলস আমরা আসলে সহজে বুঝতে পারি না। এর জন্য আমি পদ্ধতিটা অবলম্বন করেছি যাতে তোমরা সহজেই বুঝতে পারো। তোমরা আমাকে জানাবে আসলেও তোমরা ক্লাসগুলো বুঝতে পারো কি না, কিংবা আরও যদি সুন্দর মডিফাই করতে হয়, কোনো কিছু অ্যাড করতে হয়, সেই জায়গাটা আমাকে বলার চেষ্টা করবা। আমি চাচ্ছি তোমাদের জন্য নিয়মিত এরকম ভিডিও বানানোর জন্য। ওকে, সো স্টে উইথ মি। আমরা দেখবো হচ্ছে ফার্স্ট নাম্বার রুল, ফার্স্ট টাইম রুল। যাই হোক, এটা হচ্ছে আসলে কোথায় কোনটা পাস্ট টেন্সের সেন্টেন্স সেটা আমরা অনেক সময় বুঝতে পারি না। হ্যাঁ, ঠিক আছে, কিছু কিছু নিদর্শন সেন্টেন্সের মধ্যে যদি আমরা দেখি, সেগুলো দেখে আমরা বুঝতে পারবো যে এটা পাস্ট সিম্পল। পাস্ট সিম্পল মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, আমরা অনায়াসে বলে দিতে পারবো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। সেগুলো কি? সেগুলো হচ্ছে এই শব্দগুলো। ঠিক আছে, এই শব্দগুলো যদি তুমি কোথাও দেখো তাহলে তুমি বুঝতে পারবে সেটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্সের ভিতরে রয়েছে। ক্লিয়ার? সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। দেখো এখানে ইয়েস্টারডে এগো, লাস্ট, ওয়ান্স, লং এগো, দ্য ডে বিফোর ইয়েস্টারডে। তো যাই হোক, এখানে ইয়েস্টারডে শব্দটা আছে, লাস্ট শব্দটা আছে, এগো শব্দটা আছে, মানে অনেক দিন আগের কথা, গতকাল, এরকম শব্দগুলো যদি আমরা কখনো কোনো বাক্যে দেখি, আমরা অনায়াসে বলবো সেটা একটা পাস্ট সিম্পল। ওকে, যেমন হি ওয়েন্ট ইয়েস্টারডে, এটাকে আমরা যদি বলি পাস্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, এটা হচ্ছে একটা পাস্ট সিম্পল কিংবা পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স হিসেবে আমরা বলতে পারি। ওকে, পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা হচ্ছে হি ওয়েন্ট স্টারডে। তোমাকে আগে ফোকাস করতে হবে এখানে কী আছে, শব্দটা আছে হলো ইয়েস্টারডে। যেহেতু আমার শব্দটা ইয়েস্টারডে আছে, সুতরাং এইটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আরেকটা জিনিস আমরা শিখে ফেলছিলাম, যদি বাক্যের মধ্যে ভার্ব টু থাকে, যেমন এখানে কি আছে ওয়েন্ট, ওয়েন্টটা হচ্ছে ভার্ব টু, গু ওয়েন্ট, টু থাকলেই সাধারণত সেটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকবে। হি ওয়েন্ট স্টারডে, সুতরাং এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, এখানে দেখো লাস্ট উইক শব্দটা আছে, লাস্ট উইক, লাস্ট শব্দটা আছে, তাহলে এখানে ফ্লেইড হবে। আচ্ছা, যদি তোমার সেন্টেন্সটা এরকম থাকতো, ধরো মনে করো লেখা হয়েছে দে প্লেড, হ্যাঁ, লাস্ট, দে প্লেড, দে প্লে লাস্ট উইক, লাস্ট উইক, কে। আচ্ছা, দে প্লে লাস্ট উইক, আসলে কি সেন্টেন্সটা হবে না? কেন হবে না? সেন্টেন্সটা এজন্যই হবে না, কারণ হচ্ছে এখানে দেখো তোমার কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে হচ্ছে প্লে। যেহেতু এখানে প্লে দেওয়া আছে, এটা হবে না। এটা রাইট কী দিতে হবে, প্লেড, ইডে যুক্ত করতেই হবে, কারণ তোমার প্লে এই ভার্বের ভার্ব থ্রিটা হচ্ছে প্লেড, প্লে, প্লেড, প্লেড। ক্লিয়ার? এর জন্য ভার্ব ওয়ান, ভার্ব টু এবং ভার্ব থ্রি তোমাদেরকে অবভিয়াসলি জানতে হবে। আই স হিম আ ফিউ ডেইজ এগো। দেখো এই যে এখানে কী শব্দটা আছে, এগো। আমরা দেখেছিলাম যে এগো, ইয়েস্টারডে, লাস্ট, ওয়ান্স, লং, এগো, দ্য ডে বিফোর ইয়েস্টারডে, এরকম শব্দ যদি থাকে অনায়াসে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। অবশ্যই তোমাকে এখানে স লিখতে হবে। ঠিক আছে, এখানে তুমি যদি সি লিখতা, ঠিক আছে, তুমি লিখছো সি, তাহলে এটা কি রাইট? হ্যাঁ, ধরো এরকম আসছে সেন্টেন্সটা, আই স অবলিক সি হিম আ ফিউ ডেইজ এগো। সেন্টেন্সটা অ্যাবসলিউটলি রং। কেন? কারণ হচ্ছে এখানে সবসময় ভার্ব টু হবে। কেন হবে? ধরো এখানে তোমার এগু শব্দটা আছে, এজন্য তোমাকে অবশ্যই তোমার অতীত নির্দেশক কোনো কথা বলা হচ্ছে, যেমন আই স হিম আ ফিউ ডেইজ, কিছুদিন আগে আমি তাকে দেখেছিলাম। শি কেম লাস্ট নাইট, গত রাত্রে সে এসেছিল। এখন তুমি যদি বলো এখানে শি, ধরো তুমি লেখলা হচ্ছে কামস, শি কামস লাস্ট নাইট, শি কামস লাস্ট নাইট, তাহলে কি এখানে হবে সে গত রাতে আসে? এরকম না। আসলেও যেহেতু আমাদের লাস্ট নাইট শব্দটা উল্লেখ করা হয়েছে, সুতরাং এই শব্দটা আমাদের রং থাকবে এখানে। শি কেম লাস্ট নাইট, এটা থাকবে কি রাইট। ওকে, সটা হবে রাইট। ঠিক আছে,
আমরা নেক্সট এখানে আরেকটা শব্দ দেখব, সেটা হচ্ছে উই ভিজিটেড কক্সবাজার লাস্ট ইয়ার। দেখো এখানে লাস্ট শব্দটা আছে, তাহলে ইডি যুক্ত শব্দ থাকবে। আরেকটা জিনিস তোমরা মনে রাখবা যে ইডি যুক্ত শব্দগুলা সাধারণত ভার্ব টু এবং ভার্ব থ্রি হয়। যেহেতু ভার্ব থ্রি হবে না, এজন্য হ্যাভ কিংবা হ্যাজ এখানে কিংবা প্যাসিভ করা হয় না এই সেন্টেন্সটা। প্যাসিভ নিয়ে আমি বিস্তারিত পরে বলার চেষ্টা করব। সুতরাং যেহেতু একটা ভার্বের সাথে ইডি যুক্ত করা হয়েছে প্রথমেই, সাধারণত এটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্স। শর্টকাট ট্রিপটা আমরা এভাবে মনে রাখার চেষ্টা করব, সাবজেক্ট প্লাস ভার্ব টু, সাবজেক্ট প্লাস ভার্ব টু। আজকে আমরা এই 6 নাম্বার রোল দিয়েই আমরা শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আশা করি আমি পরবর্তীতে আবার নেক্সট অ্যাকচুয়ালি রোলসগুলো নিয়ে তোমাদের সামনে আসার চেষ্টা করব। সো আমরা আজকে দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যেগুলো, কোনগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। টেন্স সম্পর্কে আসলে ভিডিও তৈরি করা উচিত, যেহেতু টেন্স সম্পর্কে একটা বিস্তারিত ধারণা থাকলে সাধারণত পরবর্তী ক্লাসগুলো আমাদের সুবিধা হবে। ওকে, সুতরাং এইখানে দেখব আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যেগুলো স্ট্রাকচার, এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। স্ট্রাকচার হচ্ছে এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। ওকে, আমরা এরকমভাবে শিখি আসলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। ওকে, যেমন কিভাবে চিনবো যে সেন্টেন্সটা অবশ্যই তোমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, এটা তুমি কিভাবে অবশ্যই তুমি বুঝতে পারবে। ঠিক আছে, এটার জন্য একটা বিষয় হচ্ছে যে আমরা শব্দের মধ্যে নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, হ্যাঁ, অ্যাট দিস টাইম, এরকম জায়গাগুলো থাকার চেষ্টা করবে। যেমন হচ্ছে অ্যাট দিস টাইম, ওকে, দিস টাইম, এগুলো সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে। ওকে, তারপরে হচ্ছে অনেকগুলো সাইনই থাকে। তাহলে দেখো তোমার এখানে নাও শব্দটা আছে, এখানে দেখো তো তোমার যেহেতু এখানে কি আছে নাও, আর এই নাও শব্দটা তুমি এখানে দেখেছো যে যদি কোথাও নাও শব্দটা থাকে তাহলে অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। সেটা কী হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস কী হবে? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস কী হবে? ভার্বের সাথে কী হবে? ভার্ব প্লাস আইএনজি যুক্ত আমরা যদি বলি, ভার্ব প্লাস আইএনজি। এইটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা স্ট্রাকচার। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। ক্লিয়ার? ওকে, যেমন শি ইজ রিডিং নাও, তাহলে দেখো তো এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মনে হচ্ছে না? অবশ্যই দুইটা ভাবে আমরা দেখব। একটা হচ্ছে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে মুখস্থভাবে যদি করে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভাবে সাথে আইএনজি যুক্ত হয়ে কী হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর যেহেতু এখানে কী দেওয়া আছে, নাও শব্দটা ব্যবহার করা হয়েছে, সুতরাং অবশ্যই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আচ্ছা, যদি এরকম থাকতো, হ্যাঁ, ধরো এরকমভাবে আছে, শি অ্যাকচুয়ালি রিডস, শি রিডস নাও, ঠিক আছে, শি রিডস নাও, সেন্টেন্সটাকে রাইট? নো, অ্যাবসলিউটলি নট, সেন্টেন্সটা রাইট না। কেন? কারণ শি যেহেতু আমাদের নাও শব্দটা আছে, সে এখন পড়তেছে, অবশ্যই সেটা কন্টিনিউয়াস ফর্মে লিখতে হবে। আর কন্টিনিউয়াস ফর্মে লিখতে গেলে অবশ্যই তোমাকে সাবজেক্টের পরে এম ইজ আর নিয়ে আসতে হবে এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। ওকে, সো অ্যাট দ্য সেম টাইম দেখো তো এখানে দে প্লে, অ্যাকচুয়াল কী আছে এখানে? যে দে আর প্লেয়িং অ্যাট প্রেজেন্ট, ওই যে একটা শব্দ আমরা শিখছি অ্যাট প্রেজেন্ট, এটা থাকলে কী হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন হচ্ছে সাবজেক্ট এখানে দে ব্যবহার করা হয়েছে, তোমাদেরকে দেখাইছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কী হতে হবে? এম ইজ আর, এই তিনটা ভার্বের একটা থাকবেই, একটা থাকবেই। তাহলে এখানে কি আছে? এই যে লাস্টের আরটা এখানে ব্যবহার করা হয়েছে। ওকে, দের সাথে সাধারণত আর হয়, হ্যাঁ, এবং কিসের সাথে কি হয় এগুলো আমরা পরে শেখার চেষ্টা করব। তাহলে দে আর ফ্লাইং, আর যখনই তুমি এম ইজ আর ব্যবহার করবা অবশ্যই ভার্বের সাথে আইনজি যুক্ত করতে হবে। তোমাদেরকে একটা বলে রাখি কথা, যে এখানে মূল ভার্বটা ছিল সাধারণত প্লে, এই ভার্ব ওয়ানের সাথে আমরা সাধারণত কি যুক্ত করেছি? ভার্বের সাথে আইনজি যুক্ত করেছি। দে আর প্লেয়িং অ্যাট প্রেজেন্ট। ওকে, যেমন হচ্ছে নাও আছে, আমি অলরেডি ডিসকাস করেছি এখানে আম রাইটিং নাও, দ্য বেবি ইজ ক্রাইং। ওকে, এইখানে দেখো এখানে কোনো সাইন ইউজ করা হয় নাই, দ্য বেবি ইজ ক্রাইং। এখানে যদি আমি বলি কি বলতে পারি যে অ্যাট দিস মোমেন্ট, ঠিক আছে, এখানে অ্যাট দিস মোমেন্ট,
তাহলে দেখব আমরা এখানে কি আছে, অ্যাট দিস মোমেন্ট শব্দটা ব্যবহার করা হয়েছে, দ্য বেবি ইজ ক্রাইং, উই আর লার্নিং ইংলিশ নাও। শর্টকাট ট্রিপ হচ্ছে অ্যাম ইজ আর এরপরে সাধারণত কী হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে আমি একটু রিক্যাপ করার চেষ্টা করছি আজকে আমরা কি শিখলাম। আমরা রাইট ফর্মস অফ ভার্বসের সাধারণত এটা দেখে আমরা ভয় পাই, আমরা বুঝতে পারি না আসলে কী করব না করব। হ্যাঁ, এর জন্য আমি প্রথমত তোমাদেরকে বলবো যে মাথা ঠান্ডা করে আমার এই ক্লাসগুলো করার চেষ্টা করবো। আমি ইন ডিটেল সমস্ত কিছু বিস্তারিত বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো স্টে কানেক্টেড উইথ মি। আর যদি কারো কোনো সমস্যা হয় তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, আমার যতটুকু সম্ভব আমি বোঝানোর চেষ্টা করব। আজকে আমরা শিখলাম মডেল অক্সিলারি ভার্বের সাথে বারবার ভার্ব ওয়ান হয়, প্রেপোজিশনের পরে অ্যাকচুয়ালি যদি কখনো কোনো ভার্ব আসে সেটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, ঠিক আছে। তারপরে আমরা শিখলাম হচ্ছে এই যে প্রেপোজিশনের পরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তারপরে আমরা হচ্ছে সিন্স এবং ফর এর আগের অংশে সাধারণত স্ট্রাকচার হ্যাভ কিংবা হ্যাজ ভার্ব থ্রি হয়, সেটা আমরা শিখলাম। 5 নম্বরে শিখলাম হচ্ছে কিছু শব্দ আছে যেগুলো দেখলে আমরা বুঝতে পারবো সেটা হলো ফার্স্ট ইনডিফিনিট টেন্স কিংবা ভার্ব টু ব্যবহার করা হয়েছে সেন্টেন্সটাতে। ওকে, অ্যাট দ্য সেম টাইম সর্বশেষ হচ্ছে 6 নম্বর রোল, সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সাধারণত অ্যাম ইজ আর এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এই শব্দগুলো এই সমস্ত সাইন দেখলে আমরা বুঝবো সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর টুডে।